আজকে সরকারি ওয়েবসাইট থেকে একদম কাগজপত্র ডাউনলোড করে নিয়ে এসেছি, কারণ না হলে আবার শেষে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলতে পারেন কার এত জ্বালা। তো এই কারণে যাতে ডকুমেন্টস অন্তত দেখাইতে পারি, এই জন্য একদম ডকুমেন্টস সরকারি ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিয়ে আসছি। যদিও মানবাধিকার কমিশন আইন 2026-এর যে খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, সেটার ডকুমেন্টসটা কেন জানি পেলাম না। অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। জানি না এটা সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে কিনা। যাই হোক, কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো আজকে। তার মধ্যে একটা হচ্ছে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের যে খসড়া 2026-এর এই সরকারের মন্ত্রিসভা যেটা অনুমোদন করেছে সেটা নিয়ে, মানবাধিকার কমিশন আইন 2026 যেটাও অনুমোদিত হয়েছে, এবং আরেকটা হচ্ছে র্যাবের যে আকিকা দেওয়া হয়েছে সেটা নিয়ে। এখন খাসি জবাই করা বাকি আছে, কারণ আকিকা দিলে তো আবার খাসি জবাই করতে হয়। যাই হোক, সেই জায়গাতেও আসবো, খাসি আসলে কারা কাদেরকে জবাই দেওয়া হবে, এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। মানবাধিকার কমিশন আইন দিয়ে শুরু করি, কারণ মানে ওই র্যাবের যে আকিকা হয়েছে, ওই আকিকার জায়গাটা ইম্পর্ট্যান্ট, সবগুলো ইম্পর্ট্যান্ট, বাট ওই জায়গাটাতে পরে আসি। আর গুম প্রতিরোধ ব্যাপারটাকে নিয়ে আসলে কিভাবে মানে ছেলে খেলা করা হয়েছে সেটাও আমরা একটু দেখব। মানবাধিকার কমিশন দিয়ে শুরু করি। মানবাধিকার কমিশন আইনের মানে 2026-এর যেটা অনুমোদন করলো এই সরকার, মানে মন্ত্রিসভা করেছে, এগুলো আমি কয়েকদিন আগে একটা টকশোতে বলছিলাম এটা। সেখানে একজন সরকার দলীয় সংসদ সদস্য ছিলেন, তিনি অত্যন্ত গঠনমূলক আলোচনা করেন, আমি তাকে অনেক পছন্দ করি। ভদ্রলোক এলোমেলো কথাবার্তা বলেন না, শুধু শুধু ডিফেন্ড করবেন সেটা বলেন না, বাট তারপরেও তিনি যেহেতু সরকারি দলের সংসদ সদস্য, ফলে তিনি বলছিলেন যে এখনও তো এটা আলোচনার সুযোগ আছে, এখন এটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গেলে কী হবে? পার্লামেন্টে তো 2/3 মেজরিটি বিএনপির, ফলে সেখানে কণ্ঠভোটে আপনি আবার সরকারের মানে সরকার দলীয় কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি ভোটও দিতে পারবেন না। 70 অনুচ্ছেদ আপনাকে সেটা সমর্থন করে না। আমরা প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেখলাম সরকারি দলের অবস্থান। ফলে কণ্ঠভোটে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, ওটাই হবে। ফলে মন্ত্রিসভা যেটা অনুমোদন করে ফেলেছে সেখান থেকে খুব পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আসলে দেখি না। যাই হোক, এখানে যেটা করা হয়েছে, প্রথম একটা খসড়া দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘনে অজুহাত অগ্রহণযোগ্য, সেটা মন্ত্রিপরিষদ বাদ দিয়েছে। এখন মানবাধিকার লঙ্ঘনে অজুহাত কেমন? আমাদের নিশ্চয়ই যে ক্রস ফায়ারের ঘটনাগুলোর কথা মনে আছে। ক্রস ফায়ারের একটা স্টোরি সাজানো হতো, ওই ধরনের কোনো স্টোরি সাজিয়ে যে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, ফলে পাল্টা আমাদেরকে ফায়ার করতে হয়েছে, এবং বন্দুকযুদ্ধে যে আসামিকে সাথে নিয়ে তার অস্ত্র উদ্ধারে বেরিয়েছিল তিনি নিহত হয়েছেন, এই যে গল্প, এ ধরনের কোনো গল্প গ্রহণযোগ্য হবে না। এটা ছিল এই সরকারের প্রথম খসড়ায় ছিল, কিন্তু সেটা বাদ দিয়েছে মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ কেন বাদ দিয়েছে জানি না, হয়তোবা মানে এটাও আসলে জায়েজ করতে চাইছে তারা। ক্রসফায়ারের চিত্রনাট্য জায়েজ করতে হবে সামনের দিনগুলোতে। আবার 2009 সালের অর্থাৎ শেখ হাসিনার আমলের মানবাধিকার কমিশন আইনের 18 ধারা হুবহু রাখা হয়েছে। 18 ধারা নিয়ে এত কথা কেন? কারণ এই ধারাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, মানবাধিকার লঙ্ঘনের কিংবা গুমের এই ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাহলে সেটার তদন্ত দায়িত্ব ওই বাহিনী নেবে, পুলিশ নেবে। এই ধরনের একটা বিধান সেখানে ছিল 18 ধারার। 18-র 1 এবং 2 উপধারা মিলে ছিল, আরও কয়েকটি উপধারা আছে 18-তে, হুবহু রাখা হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, আওয়ামী লীগ খারাপ ছিল, কিন্তু তার আইন তো ভালো ছিল, কারণ সেই আইন সরকারকে এত শক্তি দেয়, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এত ক্ষমতা দেয় যে যাচ্ছে তাই করা যায়, যে কাউকে তুলে আনা যায়, গুম করা যায়, মেরে ফেলা যায়। ফলে সেটা ভালো লেগেছে, সেটা তারা রেখে দিয়েছে। মানবাধিকার কমিশন যে গঠন হবে, এই কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের যে নিয়োগ দেবে তার জন্য একটা কমিটি গঠন করা হবে। ভালো কথা, তার মানে তো একটা নিরপেক্ষ জায়গা থেকে নিশ্চয়ই আমরা মানবাধিকার কমিশনটা পাবো, ফলে তারা কাজ করবে নিরপেক্ষভাবে। এখন দেখি সেই বাছাই যারা করবেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান এবং কমিশনারদের, সেই বাছাইয়ের কমিটিতে আছেন স্পিকার, তিনি সরকার দলীয়, আছেন আইনমন্ত্রী, নিশ্চয়ই বিরোধী দলের না, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা সবাই চিনি, তিনিও সরকারি দলের, এরপর সরকার দলের একজন এমপি, এবং মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়? সরকারের সবচেয়ে আস্থাভাজন আমলা, ফলে তিনিও সরকারের। এর বাইরে 3 জন থাকবেন, ওই 3 জনের মধ্যেও 2 জনের নিয়োগ দেবে সরকার। এরা মিলে একটা মানে কমিশন গঠন করবে, যে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের তারা নিয়োগ দেবেন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা সরকারি কমিশন। ফলে মানবাধিকার কমিশন আইন 2026
সরকার যেটা বলেছিল, মানে এই সরকার, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা অধ্যাদেশ হয়েছিল, সেই অধ্যাদেশটাকে তারা আমলে নেয় নাই। তারা তখন বলেছিল যে এই অধ্যাদেশকে তারা আইনে পরিণত করবে না, যাচাই বাছাই করে আরও শক্তিশালী করে উপস্থাপন করবে, এবং শক্তিশালী করে এইভাবে তারা উপস্থাপন করছে যেখানে সরকার নিরঙ্কুশভাবে শক্তিশালী হচ্ছে। যারা ক্রস ফায়ার করে, যারা গুম করে, যারা খুন করে, যারা নির্যাতন নিপীড়ন করে, তারা শক্তিশালী হচ্ছে। সরকারকে ধন্যবাদ। এরপরে আসি গুম প্রতিরোধ এবং প্রতিকার আইনে। এখানে গুমের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ গুমের তদন্ত করবে, বুঝতেই পারছি। মানে খসড়া আইনের 14 ধারায় যদি গুমের অভিযোগ কেউ করতে চায় তাহলে তাকে থানায় যেতে হবে। থানায় গিয়ে তিনি ওসি সাহেবের কাছে এটার অভিযোগ দিবেন। ওসি সাহেব যদি আমলে না নেয় তাহলে তিনি কোনো একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন এবং তার কাছে তিনি একটা নালিশি অভিযোগ দায়ের করবেন, এবং তারপর এটা আবার ওসি সাহেবের কাছে আসবে। মানে যিনি প্রথমে এই আমলেই নিতে চান নাই, অভিযোগটা গ্রহণই করতে চান নাই, তার কাছে যাবে তদন্তের দায়িত্বের জন্য, এবং পুলিশ তদন্ত করবে। এবং আমরা জানি যে বিগত সময় আমরা দেখেছি যে এই গুমের সাথে আসলে কারা জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার তদন্ত করবে পুলিশ। এখন এরপরে ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আবার অন্তর্বর্তীকালীন একটা তদন্ত প্রতিবেদন দিবে, সেটা আবার অধস্তন একজন কর্মকর্তা দেবেন। ফলে তিনি কি দিতে পারেন সেটাও আমরা বুঝতে পারি। এদিকে দেখেন, জাতিসংঘের গুম বিষয়ক কমিটি স্পষ্টভাবে বলেছিল যে কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সেই বাহিনী তদন্তে অংশ নিতে পারবে না। তার মানে আন্তর্জাতিক এই মানদণ্ডটা কোনোভাবেই পূরণ করা হচ্ছে না, কিন্তু তারপরেও এভাবেই আসলে এই আইনটা রাখা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বলা হয়েছিল যে মানবাধিকার কমিশনের প্রশিক্ষিত তদন্ত ইউনিট তদন্তের দায়িত্ব নেবে, কিন্তু যেহেতু সেটা তাদের ভালো লাগে নাই, ফলে তারা শক্তিশালী করে যাচাই বাছাই করে এভাবে নিয়ে এসছে। আমরা এখানে এটা নিয়ে আসলে কথা বলা যেত, মানে এই গুম আইন যেটা করা হয়েছে, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন, সেটার অনেকগুলো জায়গা আছে। আমি পুরোটাই আসলে দেখেছি, এর বেশ কিছু জায়গা আছে। যেমন একটা জায়গা একটু বলি, যেমন এখানে সুরক্ষা দেওয়া হচ্ছে এইভাবে যে সংবিধানের 33-2 অনুচ্ছেদ, মানে যেটা বলে সংবিধান 33-2, যে কাউকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করে, মানে তাকে আটক করে, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে কোনো একজন মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে, নিকটবর্তী কোনো একটা ম্যাজিস্ট্রেটের কাছে তাকে মানে উপস্থাপন করতে হবে। 24 ঘন্টা বেশি আপনি ম্যাজিস্ট্রেটের সামনে না নিয়ে আপনি তাকে আসলে আটকে রাখতে পারবেন না, এটা বলে। এখন এখানে বলা হয়েছে একই কথাই, যে সংবিধানের 33-2 অনুচ্ছেদ অনুযায়ী তাকে ম্যাজিস্ট্রেটের সামনে সম্মুখে হাজির করতে হবে। আচ্ছা দেখেন, এর আগে অনেককে গুম করা হয়েছে। আমরা সেই ক্ষেত্রে দেখেছি যে গুম করা হয়েছিল 6 মাস আগে, এরপর হঠাৎ করে দেখানো হচ্ছে যে কোনো একটা রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, তারপর সেখান থেকে অ্যারেস্ট করা হলো, এবং তাকে অ্যারেস্ট কিন্তু দেখানো হয়েছে ঠিক আগের দিন, যেদিন তাকে আসলে কোর্টে উপস্থাপন করা হবে। একটা উদাহরণ আমি দিতে পারি, মাহমুদুর রহমান মান্না, তিনি শেখ হাসিনার আমলে 2015 সালে উনি গুম ছিলেন, 38 থেকে 40 ঘন্টার মধ্যে গুম ছিলেন, মানে তার কোনো খোঁজ খবর নাই। এরপর হঠাৎ করে পুলিশ দেখালো যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তারপরে তাকে কিন্তু কোর্টে হাজির করলো। তার মানে হিসাব কিন্তু ঠিক আছে, 24 ঘন্টা পরেই তাকে হাজির করা হচ্ছে যখন সে দেখাচ্ছে। কিন্তু তার আগে যদি 5 বছর ধরে তিনি গুম থাকেন, সেটা কি হবে? তার মানে এই যে আইনের যে ফাঁকফোকরগুলো রয়েছে সেগুলো বন্ধ করার কোনো চেষ্টা নেই। এরকম আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন ধরেন মানে আটক কেন্দ্রগুলো, সেই আটক কেন্দ্রগুলো চেক করবে হচ্ছে পুলিশ। যদি কোনো অভিযোগ আসে যে কোনো একটা জায়গায়, মানে যে আয়নাঘর যেটা আমরা বলি, সেখানে কোনো একজন ব্যক্তিকে গুম করা হয়েছে বা আটক রাখা হয়েছে, তাহলে সেই অভিযোগ পাওয়ার পর পুলিশ, মানে যারা ধরেন তাকে আটক করে রেখেছে গোপনে, সেই গোপন স্থান তারাই খোঁজ করতে যাবেন, তদন্ত করতে যাবেন, মানবাধিকার কমিশন যেতে পারবে না। এটাই হচ্ছে ধরেন এভাবেই আইনটাকে সাজানো হয়েছে। আরও অনেকগুলো বিষয় সময় বেশি লেগে যাবে, এই কারণে আলোচনা করছি না। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে পাবেন, এছাড়া সরকারি ওয়েবসাইটে যেখান থেকে আমি নিয়েছি। হুমায়ুন সাহেব আবার রাগ করেন, হয়তো বলবেন যে আমার জ্বালা উঠছে কিনা। আমার জ্বালা উঠে নাই, আমি এই কারণে সরকারি যে ওয়েবসাইট সেখানকার ডকুমেন্টস নিয়ে আজকে বসছি। যাই হোক, এইবার আসি র্যাবের আকিকা। র্যাবের আকিকা দেওয়া হয়েছে, মানে নাম পরিবর্তন করলে আকিকা দিতে হয়, আমরা তো নিশ্চয়ই জানি। তো আকিকা করলে আবার খাসি জবাই করতে হয়, অন্ততপক্ষে গরু জবাই যদি নাও করেন। এখন এখানে তো খাসি তো অনেক আছে, মানে সরকার হিসেবে তো 18 কোটি খাসি এই দেশে। তো এই 18 কোটি খাসিকে জবাই দেওয়া হবে। ধরেন আমরা যে ট্যাক্সের টাকা দিই, ভ্যাটের টাকা দিই প্রতিদিন, একটা রিক্সাওয়ালা কিংবা ধরেন একটা ফকির সারাদিন ভিক্ষা করে যাওয়ার সময় যে চাল কিনে, ওখানে তো ভ্যাটের টাকা আছে। আমরা শুধু মনে করি যারা ট্যাক্স দেয় তারাই ট্যাক্স পেয়ার তো তা না। প্রত্যক্ষ করের থেকে পরোক্ষ কর বেশি। আপনি প্রতিদিন ভ্যাট দেন না, আপনি ডাল কেনেন, আপনি লবণ কিনেন, প্রত্যেকটাতে তো ভ্যাট থাকে। সরকার এখান থেকে টাকা নেয় না, ফলে ওই যে ফকিরের কাছ থেকে যে টাকাটা নিবে, ওই টাকাটা নিয়ে
কিছু মানুষকে ফিস্ট দিতে হবে আর কি। ফিস্ট দেওয়ার জন্য মানে অবশ্যই আকিকা করছেন, আপনি নাম চেঞ্জ করছেন, কিছু মানুষের পেট ভরতে হবে না, তো সেই প্রসেস করা হয়েছে। কারণ নাম পরিবর্তন করে করা হয়েছে এসআরবি, আগে ছিল আরএবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এর বাইরে মানে নাম পরিবর্তনের বাইরে তার যত এখতিয়ার ছিল, সে যা যা করতে পারত, সেই সব কিছু হুবহু র্যাবের যা ছিল সেটা রাখা হয়েছে। এমনকি সদস্য কারা হবেন? সদস্য হবেন র্যাবে যারা সদস্য ছিলেন তারাই। চেইন অফ কমান্ড কী থাকবে? র্যাবে যে চেইন অফ কমান্ড ছিল সেটাই। সম্পত্তি কী থাকবে? তাদের যা ছিল সেটাই। সব যত নথিপত্র যা কিছু আছে সব কিছু থাকবে। এবং তাদেরকে আবার ওই যে ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্ব, সেটা র্যাবের ছিল, এদেরও থাকতেছে। এবং সে কী করতে পারবে? সুষ্ঠু তদন্ত কার্য পরিচালনার প্রয়োজনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকিবে। আইনের মধ্যে বলে দিচ্ছেন যে র্যাব জিজ্ঞাসাবাদ কক্ষ রাখিবে, আয়নাঘর রাখিবে। পরিষ্কারভাবে তো বলা যায় আয়নাঘর রাখিবে। এখন আপনি বলবেন যে না, 24 ঘন্টার মধ্যে তো তাকে কোর্টে হাজিরের কথা আবার বলা আছে, মানে গুম আইনে। হ্যাঁ, আপনি যখন খুঁজে পাবেন বলবে ঠিক 12 ঘন্টা আগেই তো তাকে এখানে এনেছি, এটা তো জিজ্ঞাসাবাদ কক্ষ এবং এটা তো লেজিটিমেট বাই দিস ডকুমেন্ট। লেজিটিমেট আইন করা হয়েছে যে তার জিজ্ঞাসাবাদ কক্ষ থাকতে পারে। তার মানে আপনি যে মুহূর্তে পেলেন কোনো একটা আয়নাঘরের সন্ধান, সেই মুহূর্তেই তারা বলতে পারবে যে হ্যাঁ, এটা র্যাব না, আকিকা করার পরে এসআরবি, তাদের জিজ্ঞাসাবাদ কক্ষ, এবং এখানে এই ভদ্রলোককে আনা হয়েছে 3 ঘন্টা আগে, বলতেই পারেন। তারপরে তিনি তাকে আবার আদালতের সামনে যদি নিয়ে যান, তাহলে সব কিছু ওকে, সংবিধানও ঠিকঠাক মতো 33-2, কোনো ইস্যু হচ্ছে না। এইভাবে আপনার র্যাবের এই আকিকা সম্পন্ন করা হয়েছে এবং র্যাবের যা যা ছিল সব অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, নগদ, ব্যাংকে গচ্ছিত অর্থ, দায়, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে সব কিছু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের থেকে কোথায় যাবে? এসআরবির কাছে। না, কোথাও যাবে না, শুধু নাম পরিবর্তন করবে। নামগুলো পরিবর্তন হবে, ফলে এই যে নাম পরিবর্তনের জন্য খরচ, ওই যে খাসি আছে 18 কোটি খাসি, 18 কোটি খাসি জবাই দিবেন, জবাই দিয়ে এই টাকাগুলো দিয়ে নামগুলো পরিবর্তন করা হবে। ড্রেস চেঞ্জ করবেন, সব কিছু চেঞ্জ করে আবার ওই 18 কোটি খাসিকে জবাই দিয়ে আপনি আকিকাটা সম্পন্ন করবেন। এরপর ওই 18 কোটি খাসির ওপরে যাতে বুলডোজার চালানো যায়, যাতে যাচ্ছে তাই করা যায় তাদের সাথে, সেই আয়োজন এখানে সম্পন্ন করা হয়েছে। অবশ্য এটা এই প্রত্যেকটা ব্যাপার তো আসলে মানে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত, যাই হোক, কিন্তু তারপরেও মানে কে কখন খেপে যান কিছু বলা যায় না। মীর শাহ আলম আজকে দেখলাম যে তিনি বিদ্যুৎ বিশেষজ্ঞ, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ হয়ে গেছেন। তিনি বগুড়ায় গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে কীভাবে কী কারণে এখন বিদ্যুৎ জ্বালানির এই সংকট এবং এটার সমাধানের জন্য কী করছেন। আমি কনফিউজড হয়ে গেলাম কিছু সময়ের জন্য, একটু গুগল করে দেখলাম যে মীর শাহ আলমের কি চেঞ্জ করা হয়েছে তার মানে মন্ত্রণালয়, দেখলাম যে না, স্থানীয় সরকারেই আছেন তিনি, কিন্তু তিনি এখন তাহলে তার মানে তিনি জ্বালানি মন্ত্রী না, জ্বালানি প্রতিমন্ত্রীও না। তখন ভাবলাম যে তিনি সম্ভবত জ্বালানি বিশেষজ্ঞ। তো যাই হোক, এই কারণে কখন যে আসলে কে কী হয়ে যায়, কোন চরিত্রে চলে যায়, সেটা আমরা বলতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে তো আমরা দেখি যে সবসময় তিনি সংবিধান দেখান, যে পার্লামেন্টে দাঁড়ায় তিনি সংবিধান দেখান সবসময়। তো আইনমন্ত্রীকে আমরা তখন খুঁজে পাই না। ফলে এক একজন এক একটা ক্যারেক্টারে চলে যান। এই কারণেই আজকে ডকুমেন্টস নিয়ে বসেছিলাম, যাতে আরও একবার বলে শেষ করি। স্যাটায়ার করছি, আসলেও গালি দিচ্ছি সত্যিকার অর্থে, মানে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি, তাকে গালি দিচ্ছি এই কথাগুলো বলার মধ্য দিয়ে। সরাসরি গালি দিতে পারি না, আমরা তো আর ওই লেভেলের মানুষ হইতে পারি নাই আসলে, কারণ যেহেতু লন্ডন যায়নি শেখ হাসিনার 15.5 বছরে, যেহেতু লন্ডনে থেকে মানে দেশপ্রেম জাগাই নাই, 5 আগস্টের পরে মানে নিরাপদ বাংলাদেশে ফিরে এসে দেশপ্রেম উথলায়া উঠছে সেটা দেখাই নাই, ফলে ওই ল্যাঙ্গুয়েজে যেতে পারি না যে ল্যাঙ্গুয়েজে তিনি যান। যাই হোক, তো আপনার যেন জ্বালা না ওঠে, আপনার জ্বালা উঠলে দেশের জনগণ কিন্তু। এখানেই শেষ করি, হ্যাঁ, খোদা হাফেজ।